বাংলার মানুষ সুরক্ষিত নয়, বাংলায় আইনি শাসন নেই। সত্যিকারের ভায়োলেন্সে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ডায়েরি বা তাদের এফআইআর নেওয়া হয়নি। তার মানে এই পশ্চিমবঙ্গে এই পুলিশ, এই তৃণমূলের বাহিনী দিয়ে তারা অত্যাচার করবে, কিন্তু সেই অত্যাচারের কোনো রেজিস্ট্রেশন সেটা প্রশাসনের কাছে হবে না। এখানে শ্মশানের শান্তি বিরাজ করছে, যে শান্তির কথা কোথাও বলা যাবে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আমি আবার বলছি, এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন বলবৎ আছে। বাংলায় পোস্টপুল ভায়োলেন্সের আক্রান্তকারীদের নিয়ে বিরোধী দলনেতা তিনি রাজভবনমুখী হয়েছিল এবং সেখানে রাজ্য পুলিশ তাকে আটকে ছিল, বাধা দিয়েছিল এবং পরে দেখা যায় রাজ্যপাল তিনি নিজে বলছেন যে লালবাজারে পুলিশে তিনি সুরক্ষিত বোধ করছে না, যার জন্য তিনি নবান্নতে চিঠি পাঠিয়েছেন যে পুলিশকে সরানোর জন্য। কি এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার মানুষ কতটা সুরক্ষিত? বাংলার মানুষ সুরক্ষিত নয়, বাংলায় আইনি শাসন নেই। রাজ্যপাল আর রাজভবন মানে তার বাসস্থান, সেখানে তিনি আমন্ত্রণ করেছেন, ডেকেছেন যে কারা পোস্টপল ভায়োলেন্সে আক্রান্ত হয়েছে, আমাদের বিরোধী দলনেতা সেখানে তাদেরকে নিয়ে যাবেন। তার সাথে কথা হওয়ার পরেও বাইরে পুলিশ আটকে দিচ্ছে। তার মানে রাজ্যপালের ওপর পুলিশ সবসময় দৃষ্টি রাখছে এবং জাসুসি করছে বলা যায়, যার জন্য তার ডাকা লোককে রাজভবনের অন্দরে যেতে দেওয়া হলো না, যাদের তিনি ডেকেছেন। মানে রাজ্যপাল যাকে ডাকবেন সেটা ঠিক করে দেবেন এই পশ্চিমবঙ্গের পুলিশ। অর্থাৎ বিষয় যেটা হচ্ছে, এরা অত্যাচার করবে, এরা অন্যায় করবে, এরা মানুষকে খুন করবে, বাড়ি ছাড়া করবে, ব্যবসা বন্ধ করে দেবে, কিন্তু সেটা রাজ্যপাল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানেই হোক সেই অবধি কোনো খবর যাতে মানুষের কানে না পৌঁছায় বা তাদের কাছে না যায়। এবং পক্ষান্তরে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 2021-এও দেখেছিলাম, এবারে হয়তো কিছুটা কম হয়েছে, কারণ সেখানে একটা আমাদের যে কোর্টের একটা রায় বেরিয়েছিল হাইকোর্টের, যেখানে তাদের পুলিশকে সমস্ত তদন্ত করতে হবে এবং সে বিষয়ে দেখতে হবে পোস্টপল ভায়োলেন্সের পরে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যেখানে পোস্টপল ভায়োলেন্স হয়েছে, অনেক জায়গাতেই সত্যিকারের ভায়োলেন্সে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ডায়েরি বা তাদের এফআইআর নেওয়া হয়নি। এবং পক্ষান্তরে ভয় দেখানো হয়েছে যে তোমরা যদি এফআইআর করো বা যাদের নামে তোমরা করছো, এরপরে যদি তোমরা ঘরছাড়া হও বা তোমাদের মধ্যে কোনো কিছুর ক্ষতি হয়, আমরা কিন্তু তার দায় নেব না। তার মানেটা কি? তার মানে এই পশ্চিমবঙ্গে এই পুলিশ, এই তৃণমূলের বাহিনী দিয়ে তারা অত্যাচার করবে, কিন্তু সেই অত্যাচারের কোনো রেজিস্ট্রেশন সেটা প্রশাসনের কাছে হবে না, বা রাজ্যপালকে বা অন্য কোথাও সেই বিষয়ে জানানো যাবে না। অর্থাৎ এখানে শ্মশানের শান্তি বিরাজ করছে, যে শান্তির কথা কোথাও বলা যাবে না। আচ্ছা, এই রাজভবনের সামনে বিরোধী দলনেতা তিনি ধর্নায় বসবেন 19শে জুন, তার জন্য তিনি বিনীত গোয়েলের কাছে তিনি জানিয়েছেন তার জন্য। কিন্তু আমরা দেখেছিলাম কিছু মাস আগে এই রাজভবনের সামনে যেখানে বলা হচ্ছে 144 ধারা জারি করা আছে, জমায়েত করা যাবে না, কিন্তু আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে ধর্নায় বসেছিলেন। তাহলে এরকম কেন হবে? কারণ যদি আইন তো সবার জন্য সমান না। কারণ হচ্ছে পিসি হচ্ছেন পুলিশ মন্ত্রী, ভাইপো হচ্ছেন তার ছেলের ন্যায়, তো সেই জন্য পিসির কথায় ভাইপো বসতে পারে, কিন্তু অন্যরা যেতে পারেন না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আমি আবার বলছি, এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন বলবৎ আছে। সেই জন্য 144 ধারা, আমরা সমস্ত ক্ষেত্রে, শুধু রাজভবনের ক্ষেত্র নয়, আমরা সন্দেশখালিতে যাওয়ার ক্ষেত্রেও আমরা বারবার করে লক্ষ্য করেছি 144 ধারা দেখিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছিল। ইভেন সায়েন্স সিটি থেকে, যেখানে সন্দেশখালির দূরত্ব অনেক বেশি, সেখানেও পর্যন্ত সায়েন্স সিটিতে আমাদের আটকে দেওয়া হয়েছিল, সেখানে যেতে দেওয়া হয়নি। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা আন্দোলন করবে, যারা সত্যি কথা বলবে, যারা মুখ খুলবে, যারা রাস্তায় বসবে, যারা ধর্ণা দেবে, তাদেরকে আটকে দাও, সেই কথা না রাজভবনে যাবে, না মানুষের কাছে যাবে, না এইটা নিয়ে সুবিচার চাওয়া যাবে। অর্থাৎ যেটাই রাজ্য সরকার চাইবে, সেটা ঠিক হোক বা ভুল, তারা সেটা করতে পারে, যেটা বিরোধীরা বা অন্য কোনো দল করতে পারে না। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আইন, আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অঘোষিত গণতন্ত্র। আমরা আবার বলছি, এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে, যার ফলে আমরা যে ভোটের রেজাল্ট দেখেছি, এই ভোটের রেজাল্ট পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিফলিত হতে পারেনি। কারণ আমরা জানি বহু জায়গায় বুথে
বিজেপির যারা কার্যকর্তা কর্মী আছে চিহ্নিত করে বুথের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে, ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটেছে, যে যে এলাকায় ঘটেছে তারা জানে, আমাদের কাছে রিপোর্ট আছে, কিন্তু এই নিয়ে আমরা বলতে চাই না। আগামী দিনে এই বিষয় নিয়ে মানুষ নিশ্চয়ই বলবে, কারণ মানুষ এবারে উত্তর দিয়েছে। এবং আপনারা দেখুন যে ভোট আমাদের কাছে এসছে তা কিন্তু তৃণমূল যা ভোট পেয়েছে তার তুলনায় বিরোধীদের ভোট অনেক বেশি, অর্থাৎ এই তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু মানুষ আছে, হয়তো বিভিন্ন ক্ষেত্রে আছে, কিন্তু মানুষ সংগঠিত হচ্ছে, কারণ মানুষ এই সরকারকে যে যায় না সেটা ভোটের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য আগামী দিন তারা তাদের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য, গণতন্ত্র ফেরানোর জন্য নিশ্চয়ই তারা সঠিক রায় দেবে এবং সংগঠিত হয়ে এই সরকারকে এই যে গদি থেকে নামাবে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো যে ইতিমধ্যে আমরা জানি যে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে রেলে, এবং সেই বিষয় নিয়ে রাজ্য কেন্দ্রকে দুষছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে অনাথ হয়েছে রেল, শুধু কথার ফুলঝুরি, যাত্রীদের নেই কোনো নিরাপত্তা। আপনি কি বলবেন? দেখুন, কোনো দুর্ঘটনাই আশাব্যঞ্জক নয়, কিন্তু সব কিছুরই একটা তদন্ত হওয়া প্রয়োজন। এখানে নিশ্চয়ই কোথাও খামতি ছিল, আমরা এটাকে অস্বীকার করি না, আমার মনে হয় রেলও এটাকে অস্বীকার করেনি। নিশ্চয়ই সেই খামতি দেখতে হবে। আমরা আগে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কত হয়েছে, কী নাশকতামূলক কাজ হয়েছে, আমি সেই ফিরিস্তি দিতে চাই না, কারণ একটার সাথে আর একটা তুলনা করা উচিত নয়। আমরা বলবো ওনারা রাজনীতি করছেন, কিন্তু আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাই না। যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেটা নিশ্চয়ই তদন্ত হবে এবং সেটা খতিয়ে দেখা উচিত, কারণ মানুষের জীবন মূল্যবান। তবে এই দুর্ঘটনার ভিত্তিতেই, মানে দুর্ঘটনাকে কেন্দ্র করে শাসক দল রেলমন্ত্রী পদত্যাগের কথা বলছে। যদি শাসক দল রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করে, অনেক আগেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পশ্চিমবঙ্গের মানুষ করেছিল, কারণ যেভাবে বকটুই থেকে বিভিন্ন জায়গায় তাদের তৈরি করা জায়গায় হত্যাকাণ্ড হয়েছিল, যেভাবে একের পর এক রেপ হয়ে গেছে, যেভাবে ভোটের আগে পরে যেভাবে এই ভায়োলেন্সে মানুষ খুন হয়েছে, তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, যেভাবে বোম চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য বাচ্চারা বোমা বলে খেলতে গিয়ে মারা গেছে, আক্রান্ত হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না বলতে পারেন আপনি? এটা তো দুর্ঘটনা, আর এটা তো ম্যানমেড, এটা মানুষ তৈরি করেছে। তাহলে যদি ওটাতে পদত্যাগ করতে হয়, অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল এই মুখ্যমন্ত্রী। কেন করেননি? জবাব দিন উনি, তারপরে উনি রেলমন্ত্রীর পদত্যাগ চাইবেন। মমতা ব্যানার্জির পাশাপাশি কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী তিনিও একই কথা বলছেন, তিনিও কেন্দ্রকে দুষছেন এবং তিনি বলছেন যে 10 বছরের রেলে যা দুর্ঘটনা হচ্ছে তার জন্য মোদী সরকার এবং তার অব্যর্থতা, তার অবস্থাপনা। আর 10 বছর আগে যেগুলো হয়েছে তাহলে তার জন্য কারা দায়ী? আমি আবার বলছি, আমি তুলনা টানতে চাই না, কিন্তু আমি বলি এই রেলের যে ব্যবস্থা, এটা তো 10 বছর আসেনি, অনেক বছর ধরে এসছে। আর অনেক বছর ধরে কারা সরকারে ছিল, সেই ব্যর্থতাটা একবার খতিয়ানটা আপনারা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন কোন সময় ব্যর্থ। আমি আবার বলছি, এই দুর্ঘটনা নিয়ে কখনোই সমালোচনা বা সেটা নিয়ে এই ধরনের কথা বলা উচিত নয়, কিন্তু যেহেতু তারা এই 10 বছরের কথা তুললেন, সেই হিসাবে আমি রাহুল গান্ধীকে বলবো তিনি একবার ভালো করে অঙ্কটা কষে নিক, কোন সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কোন সময় কম হয়েছে। আমি আবার বলছি, যদি এখানে কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত করা উচিত, কী জন্য হলো এটা দেখা উচিত, কারণ মানুষের জীবন যথেষ্ট মূল্যবান। একটুখানি ত্রুটি মানুষের জীবনকে ওলটপালট করে দেয়। নিশ্চয়ই এই বিষয়ে তদন্ত করবেন এবং আমার মনে হয় এই দায় কেন্দ্র সরকারও উপেক্ষা করেনি। তো সেই জন্য আমি বলতে চাই যে রাহুল গান্ধী কি বলেছেন সেই বিষয়ে আমরা তার উত্তর দেব না, আমাদের যেটা উত্তর সেটা আমি দিয়েছি।